আসক্তির শেষ বেলায় তুমি, অন্তিম পর্ব। অয়ন নিজের সামনে দেখতে পায় ঈশাকে। সকাল সকাল ঈশা হঠাৎ করে অয়নের বাড়িতে। ব্যাপারটা বুঝতে পারল না অয়ন। অয়ন কৌতূহলী কণ্ঠে ঈশাকে উদ্দেশ্য করে বলল, আপনি এত সকালে আমার বাড়িতে কি করতে এসেছেন? ও স্যার, আসলে আপনার আম্মু আমায় ডেকেছেন এখানে আসার জন্য। আমার আম্মু আপনাকে এখানে কেন আসতে বলবে? মাথা আপনার গেছে নাকি আমার? আপনি কে? আমার অফিসের স্টাফ হয়ে আপনি আমার বাড়িতে? সত্যি বুঝতে পারলাম না কিছু। সেসব আপনার বুঝতে হবে না। আপনি অফিসে যাচ্ছেন, অফিসে যান। আমি আমার কাজ শেষ হলেই চলে যাব। ঈশা কথাটা শেষ করতেই অয়নের সামনে দিয়ে হনহন করে বাড়ির মধ্যে চলে যায়। অয়ন দরজার সামনে অবাক হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। কি হচ্ছে কিছুই অয়ন বুঝতে পারছে না। অয়ন অধরার দিকে তাকাতেই দেখতে পেল অধরাও অয়নের মুখের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। হয়তো অধরাও শকড হয়ে গেছে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, মেয়েটা আজব নাকি আমার পরিবার আজব, আল্লাহ জানে। চলো, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। হয়তো বা। স্যার, আজ আমার অফিসে যেতে একটু লেট হবে। আমি একটু হসপিটালে যাব। আপনি কি আমায় হসপিটাল অবধি লিফট দিয়ে দেবেন? অধরার হসপিটালে যাওয়ার কথাটা অয়নের একটুও পছন্দ হলো না। অয়ন মুখটা গম্ভীর করে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রোহানের সাথে অধরার দেখা করার কথাটা শুনলেই অয়নের মাথা কাজ করে না। এই পৃথিবীতে যদি অয়নের কাছে কোনো কুৎসিত মানুষ থাকে, যাকে দেখার ইচ্ছে তো দূর, যার সাথে কথা বলতেও রুচিতে বাঁধে, এমন মানুষ শুধু মাত্র রোহান। কেন অয়ন রোহানকে এতটা ঘৃণা করে সেটা অয়ন নিজেও জানে না। হয়তো অয়নের থেকে তার প্রিয়জনকে কেড়ে নেওয়ার কারণেই হবে। অয়ন গাড়ি ড্রাইভ করছে। অধরা অয়নের দিকে আর চোখে বারবার তাকাচ্ছে। আপন মনে ভাবছে অধরা, সেই দিন যদি নিজের পরিবারের কথাটা না ভেবে অয়নের কথাটা শুনতাম, তবে হয়তো আজ গল্পটা ভিন্ন হতে পারত। কিন্তু তখন আমার কাছে কিছু করার ছিল না। অয়ন কখনো আমার পরিস্থিতি বুঝবে না। আমি মানছি আমার ভুল ছিল, আমার অপরাধ হয়েছে। অয়নের সাথে প্রতারণা করাটা আমার উচিত হয়নি। ও আমায় মন থেকেই ভালোবেসেছিল। তবে দিন শেষে আমিও অসহায়। অয়নের সাথে কাটানো অতীতের কিছু মুহূর্তের কথা ভাবতেই অধরা একটা দীর্ঘশ্বাস ফেলল। অয়ন হসপিটালের সামনে এসে অধরাকে বলল, চলে এসেছি, নেমে পড়ো। আর হ্যাঁ, গাড়ি কি পাঠিয়ে দেব নাকি রিক্সা করে আসতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো ভুলে গেছেন আমি পায়ে হেঁটে চলতে বেশি পছন্দ করি। গাড়ির প্রয়োজন নেই আমার। ওকে, আসছি, সাবধানে থেকো। অয়ন কথাটা বলতেই গাড়ি স্টার্ট করলো। অধরাও হসপিটালে প্রবেশ করলো। হসপিটালে এসে অধরা সোজা রোহানের কেবিনে চলে এসেছে। কেবিনের সামনে আসতে অধরা চমকে উঠল। মাথা যেন তার আকাশ ভেঙে পড়েছে। অধরা কেবিনের দিকে ভালো করে তাকিয়ে দেখল রোহান নেই এখানে। অধরা রোহানকে দেখতে না পেয়ে খানিকটা বিচলিত হয়ে পড়ে। এই স্বামীর জন্য সে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়েছে। নিতান্তই একটা ছোট জীবের মতো নিজের জীবন পার করছে। আর আজ সেই স্বামী হঠাৎ করে কোথায় চলে গেল? অধরা বিচলিত হয়ে রিসেপশনে দৌড়ে চলে যায়। ওখানে গিয়ে অধরা একটা মেয়েকে বলল, ম্যাম, ৭৩ নম্বর রুমের পেশেন্ট তার কেবিনে নেই। কেন? উনি কোথায় গেছেন? ওয়েট ম্যাম, আমি দেখছি, ১ মিনিট। প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, উনি এখনও সুস্থ হয়নি। কোথায় চলে গেল? জি ম্যাম, উনি গতকাল এখান থেকে চলে গেছেন। আর ওনার স্বাস্থ্য মোটামুটি এখন ভালোই। কিন্তু কেন ম্যাম, কি হয়েছে? না, কিছু হয়নি। আমি বুঝতে পারছি না, ওকে এখানে আমি অ্যাডমিট করিয়েছি, আমাকে না জানিয়ে ওকে ছাড়া হলো কেন? সরি ম্যাম, ওনার স্ত্রী এসে ওনাকে এখান থেকে নিয়ে গেছে, তাই আমরাও কোনো বাধা দিইনি। রিসেপশনে থাকা মেয়েটার কথা শুনে অধরার পায়ের নিচে থাকা মাটি যেন সরে যায়। রোহানের স্ত্রী তো সে নিজেই, আর সে ছাড়া রোহানের আবার কে চলে আসলো? কথাটা ভাবতেই অধরার মাথা ঘুরে গেল। অধরা নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে বলল, ওকে, ঠিক আছে, আমি আসছি। অধরা হসপিটাল থেকে বেরিয়ে যায়। অধরা রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে রোহানের স্ত্রী কে, আর রোহান তাকে না জানিয়ে কোথায় চলে গেল।
অধরার মাথাটা যেন কাজ কোনোভাবেই করছে না। অধরা রোহানের বাড়ি চলে আসলো। রোহানের অসুস্থতার সময় এই বাড়ি বিক্রি করে রোহানের চিকিৎসা চালানো হয়। রোহান এই বাড়ি ছাড়া আর কোথায় বা যাবে? অধরা গেটের দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, এখানে কি রোহান সাহেব থাকে? জি, স্যার তো আগামীকাল বাড়ি ফিরেছে। আপনি কে? আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি? দাঁড়াও মা, আমি স্যারকে জিজ্ঞেস করে নিই। অধরা রাস্তায় দাঁড়িয়ে থাকলো। এই বাড়ি বিক্রি করার পর আবার কি করে রোহানের হয়ে গেল? আর রোহান ওই বাড়িতে কেমন করে আসলো? কোনো কথার মধ্যেই মিল খুঁজে পাচ্ছে না অধরা। অধরা কিছু সময় অপেক্ষা করার পর দারোয়ান এসে অধরাকে বলল, রোহান স্যার কারোর সাথে দেখা করতে চাইছে না মা, তুমি অন্যদিন এসো। চাচা, আপনি ওনাকে বলুন আমার খুব প্রয়োজন। আমি শুধু ওনার সাথে একটু দেখা করতে চাই, প্লিজ। আমি বলেছি তুমি অনেক দূর থেকে এসেছো, কিন্তু উনি আমার কথা শোনেননি। চাচা, আপনি ওনাকে কল করুন, আমি কথা বলছি, এইটুকু ব্যাস। অধরার কথা শেষ হওয়ার পূর্বেই ব্যালকনির সামনে থেকে কেউ একজন দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আপনার কাজ দরজার সামনে দাঁড়িয়ে থাকা, লোকের সাথে তামাশা করা না। লোকটির কথা শুনতে অধরা আর বুঝতে অসুবিধা হলো না এটা কার কণ্ঠ। অধরা ব্যালকনির দিকে তাকিয়ে দেখতে পেল তার সেই প্রিয় স্বামী দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন অপরিচিত নারী। অধরাকে দেখতে পেতেই রোহান বাঁকা হাসি দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, আরে অধরা যে, দারোয়ানকে নিয়েও আর পারি না। বলেছি ভিখারিদের বেশি সময় গেটের সামনে দাঁড় করিয়ে না রাখতে, অথচ দেখো। ছাড়ো এসব, ভেতরে আসো তুমি। রোহানের কথার মানে অধরা বেশ বুঝতে পারছে। রোহান তাকে ভিখারির সাথে তুলনা করেছে। অধরা বাড়ির মধ্যে চলে আসলো। অধরার সামনে রোহান সেই মেয়েটার সোফায় বসলো। অধরা দাঁড়িয়ে আছে। রোহান অধরাকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, তো বলো, হঠাৎ করে আমার সাথে একটু দেখা করতে কেন চেয়েছো? রোহান, তুমি ঠিক আছো তো? আর এই মেয়েটাকে? আমি তুমি হাসপাতালে খুঁজতে গিয়েছিলাম, সেখান থেকে বললো তুমি নাকি বাড়ি চলে এসেছো। আমায় বললে না কেন? ওয়েট, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমায় বলো, ডিভোর্স লেটারটা এখনো পাওনি তুমি? ডিভোর্স লেটারের নাম শুনতেই অধরার মুখের ওপর যেন কালো ছায়া নেমে এলো। কী সব বলছো রোহান? বোঝার উপায় নেই অধরার। অধরা অবাক হয়ে বলল, ডিভোর্স মানে? আমি তোমার কথার মানে কিছু বুঝতে পারছি না রোহান, একটু স্পষ্ট করে বলবে? আজকাল উকিলগুলো আসলে বাঁকা মার্কা কাজ করে। এত দেরি কেন করে ওরা? ওদের লেটের কারণে এই সব নমুনা আমাদের সামনে চলে আসে, যত সব। রোহান, তুমি সত্যি ঠিক আছো তো? তোমার কথার কোনো মানেই আমি বুঝতে পারছি না। মানে না বোঝার মতো এতটা বোকাও তুমি না অধরা। দেখো অধরা, তোমার মতো একটা পতিতালয়ের নারীর সাথে কি আদেও আমার যায়? তুমিই বলো। আমি জীবনেও একটা পতিতার সাথে নিজের লাইফ পার করতে পারবো না, তাই তোমায় ছেড়ে দিয়েছি। এখন থেকে আর আমায় কষ্ট করে দেখতে আসা লাগবে না তোমায়। ওই সময়টুকুতে কোনো নতুন ছেলের সাথে, বুঝতেই তো পারছো, তোমার যা কাজ সেটাই করবে। রোহানের কথাটা শুনে অধরার পায়ের তলা থেকে মাটি সরে যায়। নিজের কানকে যেন আজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। নিজের স্বামী চিকিৎসা চালিয়ে যেতে একটা ছেলের বাড়িতে তাকে পড়ে থাকতে হয়েছে। রক্ষিতা হয়তো তার উপাধি ছিল, তবে আসলেই কি সেই রক্ষিতাই ছিল? নিজের স্বামীর জন্য হাজারটা অপমান সহ্য করেছে অধরা, আর আজ সেই স্বামী অধরার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার জায়গাটা কোথায়। আজ অধরা বাকশক্তি সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছে। রোহানকে কি বলবে বা বলা উচিত সেটা অধরা যেন গুলিয়ে ফেলছে আজ। অধরা মাথা নিচু করে দুফোঁটা অশ্রুজল বিসর্জন দিয়ে বলল, বাহ পুরুষ মানুষ, বা রে বাহ, 1 মিনিটের মধ্যেই নিজের আসল রূপে ফিরে এসেছো। আজ তোমার কাছে আমি একটা পতিতা হয়ে গেছি। আচ্ছা, আমি মানছি আমি রক্ষিতা ছিলাম, অয়নের সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে, তবে একটা কথা আমায় বলবে, এইসব কাজ জন্য করেছি আমি। হাসপাতাল থেকে তোমায় বের করে দিচ্ছিল, আমার বাবা মা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তোমার চিকিৎসা চালানোর মতো কোনো অবস্থায় ছিলাম না আমি।
তাই বাধ্য হয়ে অয়নের প্রস্তাবে রাজি হতে হয়েছে আমায়। আর আজ কি না সেই তুমি আমায়। ওহ শ্যাট আপ। তুমি কার কার সাথে শুয়েছ তার জানার কোনো ইচ্ছা আমার নেই। আমি তোমার মতো একটা মেয়ের সাথে থাকতে পারবো না, এটাই হচ্ছে কথা। তাছাড়া বিয়ের পর থেকে তো আজ অবধি আমি তোমায় কখনো একটিবারের জন্য ভুল করে স্পর্শও করে দেখিনি। সো আমার উপর তোমার কোনো কথা থাকতে পারে না। স্পর্শ, সেটা তো অয়নও আমাকে করেনি রোহান। অথচ দেখো আজ তোমার চোখে আমি পতিতা হয়ে গেছি। ভালো দাম দিয়েছো তুমি। নিজের খারাপ সময় ব্যবহার করে আজ ভালোই দাম দিলে। কত টাকা চাই তোমার? কত টাকা হলে আমার চোখের সামনে থেকে সারা জীবনের জন্য বিদায় হবে বলো? বলো তোমার মূল্য কত? সুদ সমেত ফেরত দেব আমি। টাকা চাই না রোহান, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আজ আমি একদম পরিষ্কার বুঝতে পারছি বাবা মা আমার ভালোর জন্য নয়, বরং আমার জীবনটা নষ্ট করে দিতেই তোমার মতো একটা অমানুষের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ করেছিল আমায়। তোমার জন্য আমি কি হারিয়েছি তা তুমি জানো না। যেটা আমি হারিয়েছি তার কোনো মূল্য হয় না, সেটা অমূল্য সম্পদ। হয়েছে লেকচার ঝাড়া। আসলে তোমাদের মতো মেয়েদের সমস্যা কি জানো তো? ছেলে দেখতে যেমনই হোক, পকেটে টাকা আছে মানে তোমরা মন প্রাণ দেহ সব দিয়ে দিতে একদম প্রস্তুত থাকো। আর যখন টাকা ফুরিয়ে যাবে তখন নতুন কাউকে খুঁজবে। ব্লাডি বিচ। বাই দ্য ওয়ে, তোমার সাথে কোনো দিন আমার ভালোবাসার সম্পর্ক ছিল না। তোমার বাবার সম্পত্তির ওপর আমার নজর ছিল, আর আমার জালে তোমার বাবা ফেঁসে গেল। আফসোস, আমার অ্যাক্সিডেন্টটা আমার সব প্ল্যান নষ্ট করে দিল। যাই হোক, এখন ভালোই ভালোই বিদায় নাও, নয়তো সিকিউরিটি ডাকবো। হা হা, এতদিন পর সত্যটা আজ বলেই ফেললে। যাক, ভালো থাকো সেটাই চাই। আর সিকিউরিটির প্রয়োজন নেই, আমি এমনিতেই চলে যাচ্ছি। অধরা কথাটা শেষ করতেই রোহান বাঁকা হাসি দিয়ে অধরাকে বিদায় দিল। রোহানের বলা প্রত্যেকটা কথা অধরার কানে থাকেনি, বরং সোজা অধরার বুকে এসে আঘাত করেছে। মানুষ এতটা তাড়াতাড়ি বদলে যায় কেমন করে, অধরা ভেবে পায় না। যার জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছে অধরা, আজ সেই লোকটা অধরাকে পতিতা বানিয়ে ফেলেছে। অধরা রাস্তা দিয়ে হাঁটছে আর চোখ থেকে নোনা জল ফেলছে। আজ মনে হচ্ছে অধরা নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। একটা ভুল সিদ্ধান্তর কারণে অধরা আজ সব কিছু হারিয়ে ফেলেছে। অধরার ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে, বুকের ওপর থাকা ভারী কষ্টের বোঝাটা হালকা করতে, কিন্তু সে এটা পাচ্ছে না। আজ সে কষ্টের সাগরের মাঝেখানে ডুবে হাবুডুবু খাচ্ছে। অয়নের অফিসের সামনে আসতেই অধরা নিজের চোখের সামনে পথ দেখতে পাচ্ছে না আর। মনে হচ্ছে তার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। অধরা নিজেকে সামলাতে না পেরে রাস্তার মাঝখানে ধপাস করে পড়ে যায়। তারপর আর কি হয়েছে সেটা সে বলতে পারবে না। অধরা অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরতেই অধরা নিজের চোখের জোড়া খুলল। চোখ খুলতেই অধরা দেখতে পায় অয়ন তার পাশেই বসে আছে। অয়নের হাতের মুঠোয় অধরার হাত। অধরা ভালো করে অয়নের পাশে তাকাতেই দেখতে পায় অয়নের পাশে দাঁড়িয়ে আছে ঈশা। অধরার জ্ঞান ফিরতেই অয়ন অধরার পাশে বসল। অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে অয়ন বলল, কি হয়েছে? তোমায় কতবার করে বলেছি গাড়ি করে আসতে, তুমি পায়ে হেঁটে কেন আসছো? অধরা অয়নের কথার কোনো জবাব দিল না। নিশ্চুপ হয়ে মাথা নিচু করে আছে সে। অধরাকে নিশ্চুপ দেখে ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি অযথা রাগ দেখিয়ে কথা বলছেন। আমার মনে হচ্ছে ম্যাম কোনো চিন্তায় আছেন, ওনাকে একটু একা থাকতে দিন। হ্যাঁ, একা থাকতে দেব তো। ওনাকে আমার অফিসে বসিয়ে আমি বাড়ি চলে যাব। যত সব। এই কথা বলার ইচ্ছে না থাকলে সেটাও মুখে বলবে, এমন চুপ করে থাকবে না। অধরা অয়নের কথার বিপরীতে বলল, আমায় একটু পানি দিতে পারবেন? গলাটা শুকিয়ে গেছে আমার। দিচ্ছি। অয়ন অধরাকে পানি এগিয়ে দিতে অধরা এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে নিল। অয়ন জানে না অধরার আসলে কি হয়েছে, তবে এইটুকু অয়ন ঠিক বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে। অয়ন অধরাকে আর কোনো প্রশ্ন করল না।
ঈশাকে নিজের কাজে যেতে বলল, আর অয়নও কাজে মনোযোগী হলো। অফিস শেষ করে অয়ন অধরাকে সাথে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই অয়ন লক্ষ্য করলো বসার রুমে অয়নের বাবা মা বসে আছে। অয়নকে দেখে অয়নের মা বলল, অয়ন, তুই ফ্রেশ হয়ে একটু নিচে আসবি, তোর সাথে কিছু কথা আছে। আম্মু, আসবো। কথা তো আমারও আছে, আর জানারও অনেক কিছু আছে, আসছি আমি। অয়ন রুমে এসে ফ্রেশ হয়ে নিল। অধরা এখনো নিশ্চুপ হয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না সে। অয়ন ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। ঈশাকে বাড়িতে কেন ডাকা হলো আর ঈশা কেন ছুটি নিয়েও অফিস জয়েন করলো সেটা অয়নের কাছে অস্পষ্ট। অয়ন বসার রুমে এসে বসে তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তোমাদের কথা শোনার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। ঈশাকে বাড়িতে ডাকার কারণ কি? আমায় মিথ্যা বলিও না প্লিজ। ঈশাকে বাড়িতে ডাকার অনেক কারণ আছে। কোন কারণটা শুনবি তুই? মজা করছো আমার সাথে? মানে একটা অপরিচিত মেয়ে আমাদের বাড়ি আসবে যাবে, আর তার পেছনেও নাকি অনেক কারণ আছে? বুঝলাম না কি হচ্ছে আমার সাথে। অপরিচিত মেয়ে আসছে বলেই তোর এত সমস্যা, নাকি ঈশা এসেছে বলে সমস্যা হচ্ছে? কোনটা অয়ন? দুটোই। এই দুটোতেই আমার সমস্যা। অপরিচিত মেয়ে তো অধরাও। কোথায় ওকে নিয়ে এত কথা হচ্ছে না তো? ও তো দিব্যি আমাদের বাড়িতেও থাকছে, তাও কোনো পরিচয় ছাড়া। একটা রাস্তার মেয়েকে নিয়ে এক ঘরে থাকিস তুই? এটা কত বড় লজ্জাজনক ব্যাপার, সেই সম্পর্কে কোনো ধারণা আছে তোর? রাস্তার মেয়ে? কাকে রাস্তার মেয়ে বলছো আম্মু? ওই মেয়েটাকে নিয়ে কোনো প্রকার বাজে কথা আমি সহ্য করব না আম্মু। সত্যটা তো চেঁচিয়ে বলায় কথাটা মিথ্যা হয়ে যাবে না। ঈশাকে আমরা এই বাড়িতেই থাকার অনুমতি দিয়েছি, আর তাও তোর স্ত্রী হিসাবে। এতে তোর মত থাকুক বা না থাকুক, ঈশা এই বাড়ির বউ হয়ে আসবে, মানে আসবেই। অয়নের আম্মুর কথা শুনে অয়ন বাঁকা হাসি দিল। অয়নের হাসিটা কৌতূহলপূর্ণ। অয়নের হাসির মানে কেউ বুঝতে পারল না। অয়ন মাথাটা নিচু করে নিজের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা কি ভাবছো আমায় ফোর্স করবে আর আমি তোমাদের দিকে তাকিয়ে সবটা মেনে নেব? আচ্ছা, একটা কথা কি তোমরা ভুলে গেছো? আমি তোমাদের সন্তান। তোমাদের যদি এটাই শেষ কথা হয়, তবে আমারও এটাই শেষ কথা। আমি ঈশাকে বিয়ে করব না, আর না মানে না। অয়ন কথাটা বলতেই রাগে গজগজ করতে করতে সকলের সামনে দিয়ে উঠে পড়ল। অয়নের বাবা মা অয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটা রাস্তার মেয়ের জন্য আজ তাদের সন্তান তাদেরকে কথা শোনাতে পারল। কথাটা ভাবতেই তাদের অবাক লাগছে। অয়ন নিজের রুমে ফিরে আসতেই দেখতে পায় অধরা সোফার বসে আছে। অয়নকে রেগে থাকতে দেখে অধরা বলল, এতটা রেগে আছেন কেন? কিছু কি হয়েছে? অধরার কথাটা শুনে অয়নের মাথায় যেন আরো গরম হয়ে যায়। অয়ন অধরাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, সমস্যা কি তোমার? সব বিষয়ে জানার এত আগ্রহ কেন তোমার? আর কখনো আমায় কোনো প্রশ্ন করবে না তুমি। কথাটা মাথায় ঢুকিয়ে রাখবে। আমি জানি আমায় নিয়েই ঝামেলা হয়েছে। ঈশা মেয়েটা খুব ভালো, আপনার ভালো কেয়ার করবে। আমায় মুক্তি দিয়ে দিন, আমার সময় শেষ হয়ে গেছে। অধরার কথাটা শুনে অয়ন তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলতে লাগলো, অধরা বলো বা ঈশা, আজ টাকা আছে বলেই প্রিয়জন বা প্রয়োজন সব হতে চাইছে। আজ যদি আমি সেই আগের বেকার মানুষটা হতাম, ও গড, কিসের অয়ন বা কিসের কি, মুখটাই দেখতেও চাইতে না। এটাই বাস্তব। সকলকে এক ভাবে দেখা বন্ধ করুন। আমার মতো আর কেউ হতে পারবে না। আমি জঘন্য হতে পারি, তবে সবাই নয়। আজকাল মানুষ আর মুখোশ চেনা বড্ড দায়ী। সবগুলো চেহারার আড়ালে একটা অপরিচিত মুখ থাকে, যেটা আসলেই ভয়ঙ্কর। যাই হোক, আমায় নিয়ে আপাতত তোমার কোনো ইন্টারেস্ট দেখাতে হবে না। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। অয়ন অধরার সাথে আর তর্ক করল না।
অধরার সাথে তর্ক করে নিজের মুড খারাপ করার কোনো ইচ্ছা নেই অয়নের। সকাল অয়ন ঘুম থেকে উঠতেই দেখতে পায় অধরা বিছানায় নেই। হঠাৎ করে অয়নের ঘুম ভেঙে যায়। অয়ন অধরাকে না দেখতে পেয়ে একটু অবাক হলো। হঠাৎ করে আবার কোথায় চলে গেল? অয়ন সোফা থেকে উঠে ব্যালকনিতে যেয়ে দেখতে পায় অধরা ভোরের আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ করে এত সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছো কেন? কিছু কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। একটা কথা ভাবছিলাম। আচ্ছা, আপনি জানেন অভাকা যেদিকে যায় নদী সেই দিক শুকিয়ে যায়? আমার অবস্থাও ঠিক এমনই। জীবনে এত ভুল করেছি যে তার মাসুল হয়তো এই জন্মে দিয়ে শেষ করা যাবে না। অধরার কথাটা শুনে অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। বাঁকা হাসি দিয়ে বলল, চোখের জল কখনো বৃথা যায় না, ততটাই পাবে যতটা দেবে, সেটা কষ্টই হোক বা ভালোবাসা। রেডি হয়ে নাও, অফিস যেতে হবে। স্যার, আমার একটু কথা আছে আপনার সাথে, আপনার কি সময় হবে? আমি এখন বিজি আছি, আসছি। অয়ন অধরার কথাটা পাত্তা দিল না। অধরাকে এড়িয়ে অয়ন চলে যায় ওয়াশ রুমে ফ্রেশ হতে। অধরা জানে অয়নের কাছে তার আর কোনো মূল্য নেই। নিজের করা প্রত্যেকটা আঘাতের সমান আঘাত অধরাও সহ্য করেছে। নিজের পরিবারের জন্য অয়নকে ছেড়ে দিয়েও নিয়তি তাদের এক করে দিয়েছে। ভালোবাসার শক্তি হয়তো এটাই। নয়তো অয়নের সাথে করা সেই অপরাধের সাজা পাবার জন্য হয়তো এক করেছে। তবে সেটা যাই হোক, অধরার করা অপরাধের সাজা অধরা একটু একটু করে ভোগ করছে। হয়তো এই অপরাধ বোধটা তার সারা জীবন থেকে যাবে। অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন গাড়িতে অপেক্ষা করছে অধরার। অধরা গাড়িতে উঠে বসতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, এত লেট হলো কেন? জানো, আমি অপেক্ষা করা একদম পছন্দ করি না। জানি আমি, তবে একটু কাজ পড়েছিল তো তাই। সরি স্যার, চলুন। অয়ন গাড়ি ড্রাইভ করছে আপন মনে। অধরা চোখ মুখ কেন যেন ছলছল করছে। অয়ন বিষয়টা দুবার দেখলেও প্রশ্ন করেনি, কারণ অধরাকে নিয়ে ইন্টারেস্ট দেখানোর কোনো ইচ্ছে অয়নের নেই। অয়ন ড্রাইভ করার সময় মন দিল। অফিসের সামনে এসে গাড়ি পার্ক করে অয়ন সোজা নিজের কেবিনে চলে যায়। কেবিনে এসে অয়ন কম্পিউটার অন করতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে যা বলল তা শুনে অয়নের মাথা ঘুরতে লাগলো। অয়ন অধরার কথা যদিও সিরিয়াসলি নেয় না, তবুও অধরার কথাটা শুনে তার কলিজা কেঁপে উঠল। অধরা অয়নকে অবাক করে দিয়ে বলল, একটা সত্যি কথা বলবে তুমি? আমার কসম করে বলো, তুমি কি এখনো আমায় ভালোবাসো? অধরার কথাটা শুনে অয়ন খানিকটা চমকে যায়, কারণ অয়নের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। অয়ন অবাক হয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ করে এইসব কথা বলার কারণ কি? কারণ আছে বলেই প্রশ্ন করা হচ্ছে, দয়া করে সত্যি করে বলো প্লিজ। আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। কেন নেই? এমন কোনো প্রশ্ন তৈরিই হয়নি যার কোনো উত্তর হয় না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয় অয়ন, প্লিজ আমার প্রশ্নের উত্তর দাও। অধরা খানিকটা ঝাড়ি মেরে কথাটা বলল। অধরা জানতে চায় সত্যটা, যদিও অয়নের চোখে একবার নয় বারবার এটাই বলে আজও অধরাকে সে ভালোবাসে, তবে চোখের কথা নয়। আজ অধরা অয়নের মনের কথাটাও শুনতে চায়। অধরার কথাটা শেষ হতেই অয়ন নিজের হাতের আঙুল দিয়ে নিজের চোখ জোড়া ঢেকে নিয়ে তাচ্ছিল্যকর হাসতে লাগলো। অয়ন এমনভাবে হাসছে যে মনে হচ্ছে অধরা হয়তো কোনো জোকস বলে ফেলেছে ভুল করে। অয়নের এমন হাসির কারণ অধরার কাছে অজানা। অধরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন নিজের হাসি থামিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসা কাকে বলে জানো তুমি? একসাথে সংসার করলে, বিয়ে করলে, বাচ্চা হয়ে গেল, এটাই ভালোবাসা? আরে ভালোবাসা হলো একটা অনুভূতি যেটা বুকের বাম পাশে থাকে। আর সেই অনুভূতি তোমার উপর আছে,
আগামীকাল অন্য কারোর উপর চলে যাবে। এটা ভালোবাসা নয়। তোমার থেকেই শিখেছি কি করে ভালোবাসার নামে অভিনয় করতে হয়। তবে সেই অভিনয়ের প্রয়োগ করতে জানি না আমি। এটা আমার ব্যর্থতা। মনে আছে সেই দিনটার কথা, যেই দিন আমি কান্না করে বলেছিলাম, অধরা প্লিজ ফিরিয়ে দিও না আমায়, একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। মনে আছে কি? মনে আছে। ওর সাথে তুমি অনেক সুখে থাকবে, বিলিভ মি। সুখে তো তোমার সাথেও থাকতে চেয়েছিলাম, দিয়েছিলে থাকতে সুখে। আর কারো থেকে সুখের প্রত্যাশা আমি করি না। আর বাকি থাকলো বিলিভ, কোনো এক সময় করতাম, এখন আর করি না। অয়ন কথাটা বলতেই নিজের কেবিন থেকে বেরিয়ে যায়। অধরা অয়নকে আটকাতে গিয়েও পারল না। নিজের প্রিয়জন যখন পুরনো সেই অতীতের কথাগুলো বলে আঘাত করে বুকে, তখন কতটা কষ্ট হয় তা হয়তো তাকে বোঝানো সম্ভব নয়। অধরা সোফার উপর বসে পড়ল। ইচ্ছা করছে তার চিৎকার করে কান্না করতে। নিজের একটা ভুলের কারণে আজ অয়নের চোখ সহ পুরো দুনিয়ার চোখে সে অতি নগণ্য এক জীব হয়ে বেঁচে আছে। মৃত্যুটাও যেন আজ অধরাকে স্পর্শ করতে ভয় পায়। কারণ অধরা মনে প্রাণে মৃত্যু প্রত্যাশা করলেও সেটা তার কাছে ধরা দিতে চাইছে না। কিছু সময় বাইরে থেকে ঘুরে অয়ন পুনরায় নিজের কেবিনে ফিরে এলো। কেবিনে আসতেই অয়ন দেখতে পেল অধরা নিজের জায়গায় বসে আছে, হয়তো কোনো কাজ করছে সে। অধরার চোখ জোড়ার দিকে তাকাতে অয়ন বুঝতে পেরে যায় যে অধরার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। আজকাল প্রচুর কান্না করে মেয়েটা, যদিও এটাই অধরার নিয়তি। তবে আফসোস তো হয় অয়নের। অয়ন অধরার দিকে থেকে চোখ নামিয়ে নিয়ে নিজের কাজ শুরু করলো। কিছু সময় ফাইল চেক করার পর অয়নের কেবিনের মধ্যে দুম করে চলে আসে ঈশা। ঈশা এসে অয়নের সামনে বসে পড়ল। অয়ন ফাইলের উপর থেকে চোখ সরিয়ে নিয়ে ঈশার দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো। ঈশা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, সরি, পারমিশন নিলাম না, দুম করেই চলে আসলাম। রাগ করেননি তো? পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল, তবে এই ছোট্ট কারণে আমি রাগ করি না। কি প্রয়োজনে এসেছেন সেটা বলুন। অয়নের কথাটা শেষ হতে ঈশা আশেপাশে তাকিয়ে অধরাকে দেখতে পেয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, হ্যালো ম্যাডাম, স্যারের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, আপনি দয়া করে একটু বাইরে যাবেন। ঈশার কথাটা শুনে অধরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আচমকা অধরাকে ঈশা এমনভাবে কথা বলবে হয়তো অধরা আশা করেনি। অধরা একবার অয়নের দিকে আর একবার ঈশার দিকে তাকালো। অতঃপর ঠোঁটের কোণে মিছক হাসির রেখা টেনে অধরা নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে অয়ন বেশ শক্ত গলায় বলে উঠল, ওয়েট, তুমি কেন নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালে? আমি বলেছি তোমার বাইরে যেতে? যেখানে বসে আছো ওখানেই বসো। আর মিস ঈশা, আপনার সাথে পার্সোনাল কোনো কথা আমার জানা মতে থাকতে পারে না। আর অফিসিয়াল কথা সকলের সামনে বলাটাই বুদ্ধিমানের কাজ। বলুন, কি কথা আপনার? আহা, আপনি বুঝতে পারছেন না, একটা বাইরের মেয়ের সামনে আমি আর আপনি এই বিষয়ে কথা বলতে পারি না। বুঝুন ব্যাপারটা। ঈশার কথা শেষ হতে অয়ন বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, বাইরের মেয়ে? ও হ্যালো মিস, আপনি কাকে বাইরের মেয়ে বলছেন? মাথা ঠিক আছে তো আপনার? অধরা বাইরের মেয়ে নয়। আর যদি বাইরের মেয়ের কথা বলি তবে তো সেটা আপনি, অধরা নয়। স্যার, আমার মাথা ঠিক আছে, আপনার মাথা হয়তো ঠিক নেই। একটা বাইরের লোকের সামনে আপনি আমায় অপমান করছেন। ওপস, তাই? বারবার বাইরের মেয়ে বলে যেই মেয়েটাকে আপনি অপমান করছেন তার কথা কি ভেবে দেখেছেন? অন্যকে কিছু বলার আগে নিজের দিকটা একটিবার ভেবে দেখা উচিত। তাই নাকি? আপনার সাথে আমার বিয়ে হওয়ার কথা চলছে স্যার। উনি কোন অধিকারে আপনার বাড়িতে আছে সেটা আমি জানি না, আর না জানতে চাই। তবে আমার মনে হচ্ছে আমার থেকেও ওনার গুরুত্ব আপনার কাছে অধিক। তাই তো আপনি ওয়েট, অধরা কোন অধিকারে আমার বাড়িতে আছে সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর আমার সাথে বিয়ের কথা চলছে, এটা আমার ফ্যামিলি ম্যাটার, আমার মত নেই। থাকবে কি করে? বিয়ে ছাড়া যখন
কোনো মেয়েকে নিজের বিছানায় পাওয়া যায় তখন আর বিয়ে করার ইচ্ছে কেন জাগবে? ঈশার কথাটা শুনেই অয়নের মাথায় আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যে অয়নের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করলো। অধরকে নিয়ে কেউ বাজে কথা বললে অয়ন সহ্য করতে পারে না। খুন চেপে যায় তার মাথায়। অয়ন দুম করে সজোরে ঈশার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা বেশ জোরে পড়ে যাওয়ায় পুরো কেবিন যেন কেঁপে উঠল। অধরা অয়নের দিকে চোখ ছানা বড়া করে তাকিয়ে আছে। ঈশা গালে হাত দিয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ছে তার। অয়ন রাগে গজগজ করতে করতে ঈশাকে উদ্দেশ্য করে বলল, ছি, ভাবতে অবাক লাগছে, আপনিও একটা নারী। একটা মেয়ে কি পরিস্থিতিতে পড়ে আমার বাড়িতে আছে সেটা বোঝার মতো মানসিকতা আপনার নেই। গেট আউট। এক্ষুনি আর এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে চলে যাবেন। অন্যথা আমি কি করে বসবো তা আমি নিজেও জানি না। গেট আউট। অয়ন কথাটা চিৎকার করে বলল। ঈশা আর বসে থাকতে পারল না। নিশ্চুপ হয়ে দৌড়ে অয়নের কেবিন থেকে বেরিয়ে যায় সে। ঈশা চলে যেতেই অয়ন নিজের জায়গায় বসে পড়ল। রেগে গেলে অয়নের মাথা ঠিক মতো কাজ করে না। অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। অধরা অয়নের দিকে তাকিয়ে এতক্ষণ নিশ্চুপ ছিল, তবে এখন আর সে নীরব থাকতে পারল না। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি ওকে থাপ্পড় দিলেন কেন? ও তো ভুল কিছু বলেনি। একটা অবিবাহিত পুরুষের রুমে একটা মেয়ে কোনো সম্পর্ক ছাড়া কি কারণে থাকে? ওকে না হয় আপনি চুপ করালেন, তবে সমাজকে কি করে বলবেন? শ্যাট আপ অধরা, আমার মাথা গরম আছে। একটা কথাও তুমি বলবে না, চুপ থাকো একটু। সকলকে ঝাড়ি দিয়ে চুপ করানো যায় না স্যার। আমি শুধু আপনার কাছে নয়, সকলের কাছে রক্ষিতা হয়ে গেছি। বিশ্বাস করুন স্যার, আমার অপরাধের সাজা এত ভয়াবহ হবে আমার জানা ছিল না। ইচ্ছা করে এখন মরে যেতে। আত্মসম্মানকে বিসর্জন দিয়েছি অনেক আগে, তবে এখন আর পাচ্ছি না নিতে। হাঁপিয়ে উঠেছি ভীষণ। তোমায় আমি চুপ করতে বলেছি অধরা, প্লিজ চুপ হয়ে যাও। ওহ, আজ আমি আর চুপ থাকবো না। আপনাকে আজ থেকে আমায় মুক্তি দিতে হবে। আর যদি আপনি আমায় মুক্তি না দেন তবে আমি নিজের মুক্তি নিজেই নেব। মানে? তুমি নিজেই মুক্তি নেবে মানে কি? মানেটা না বোঝার মতো অবুঝ আপনি নন। আমায় মুক্তি দিয়ে দিন প্লিজ। অধরার করুণ কণ্ঠে বলা কথাটা শুনে অয়ন এক রহস্যজনক হাসির রেখা ঠোঁটের কোণে এঁকে বলতে লাগলো, মুক্তি তো বললেই দেওয়া যায় না। তোমায় আরো অনেক কষ্ট দেওয়া বাকি আছে আমার। সেই সব দিয়ে নেই, তারপর মুক্তি পাবে। তার মানে আপনি এটাই চাইছেন আমি নিজেই কিছু করে ফেলি? চেষ্টা করে দেখতে পারো অধরা, সফল হলে তুমি বিজয়ী। অয়ন চৌধুরী কখনো হেরে যেতে শেখেনি। সারাদিন অফিস করে রাতে অধরাকে নিয়ে বাড়ি ফিরল অয়ন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেয়ে শুয়ে পড়ল দুজন। অয়নের মনে ঈশাকে নিয়ে যদিও কোনো ফিলিংস নেই, তবে ঈশার বলা কথাগুলো যেন অয়নের কানে বেজে চলেছে। অয়ন সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমোতে চেষ্টা করলো। মাঝরাতে হঠাৎ করে অয়নের আচমকা ঘুম ভেঙে যায়। অয়ন নিজের চোখের পাতা মেলে বিছানার দিকে তাকাতেই চমকে যায়। 1 মিনিটের জন্য যেন অয়নের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। নিজেকে যেন আর স্থির রাখা সম্ভব হচ্ছে না তার। অয়নের মনের মধ্যে অজানা ভয়ের উদয় হলো। অয়ন বিছানার দিকে তাকাতেই দেখতে পায় অধরা নেই। এত ভোরে অধরা কোথায় গেল? প্রশ্নটা অয়নের মাথায় চেপে বসেছে। অয়ন দ্রুত সোফা থেকে উঠে পড়ে ব্যালকনিতে ও ছাদে গিয়ে ভালো করে অধরাকে খুঁজল, তবে অধরাকে কোথাও পেল না। অধরাকে না দেখতে পেয়ে অয়নের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে প্রায়। কি করবে বা কেমন করে অধরাকে ফিরে পাবে কিছুই বুঝতে পারছে না অয়ন। অয়ন নিজের রুমে ফিরে আসতেই দেখতে পায় টেবিলের ওপর একটা চিরকুট পড়ে আছে। অয়ন চিরকুট হাতে নিতেই দেখতে পায় অধরা হাতে লেখা চিরকুট এটা। অধরা অয়নকে উদ্দেশ্য করে লিখেছে, অয়ন, আমি তোমার জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছি। আজ থেকে তোমার বাড়ি থেকেও বিদায় নিলাম। আমি চাই না আমার কারণে তোমার সুন্দর জীবনটা নষ্ট হোক। আমি তোমার সাথে প্রতারণা করিনি। পরিবারের কথা ভেবে আমি তোমার পবিত্র ভালোবাসাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি।
তুমি নিজের জায়গা থেকে বিচার করেছো বলে আমায় প্রতারক ভাবছো। একটিবার যদি আমার জায়গা থেকে ভেবে দেখতে তবে তোমার চিন্তার পরিবর্তন ঘটে যেত। ঈশা, মেয়েটা তোমার জন্য পাগল। ঈশাকে ভালোবাসা দিও, ওর সাথে নতুন করে নিজের জীবন শুরু করো। একটা কথা বলতে চাই আমি, জানি আমার কথার কোনো মূল্য হয়তো তোমার কাছে এখন নেই, আর তাছাড়া এই কথাটা বললেও কোনো লাভ নেই, তবুও বলছি, আজও তোমায় ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে ভালোবাসতাম। ক্ষমা করে দিও তোমার রক্ষিতাকে, যে তোমার ঋণ পরিশোধও করতে পারলো না। ভালো থেকো। অধরার চিঠিটা পড়ে অয়ন নিশ্চুপ হয়ে যায়। চিঠিটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে অয়ন সোফার উপর বসে পড়ল। সে এক অনুভূতি আবারও তার মনকে নাড়া দিচ্ছে প্রবলভাবে। নিজের খুব কাছের কিছু একটা হারিয়ে গেছে হয়তো। মায়া হয়তো একেই বলে। প্রিয়জন দূরে চলে গেলে কলিজা মনে হয় সাথে করে ছিঁড়ে নিয়ে যায়। অয়ন নিজের মনকে শান্ত করতে পারছে না। ফ্রিজ থেকে ওয়াইন বার করে ঢকঢক করে গিলে নিল সে। মদ্যপান করেই প্রিয়জনকে ভুলে থাকা শিখেছে সে। আজ আবারও সেই প্রিয়জন তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। অয়ন সোফায় বসে এক হাত ভাঁজ করে নিজের মুখের ওপর দিয়ে হাত দিয়ে বসে আছে। হঠাৎ করে অয়ন অনুভব করল কোনো এক মেলি হাত তার হাতের উপর পড়েছে। 1 মিনিটের জন্য অয়নের মনে হতে লাগলো এটা অধরার হাত নয় তো। অয়ন হকচকিয়ে লাফিয়ে উঠে পড়ে নিজের পাশে তাকাতেই দেখতে পায় ঈশাকে। ঈশাকে নিজের রুমে দেখে অয়নের মুখের উপর থেকে খুশির ঝলকটা উবে যায়। অয়ন ঈশাকে দেখে প্রশ্নসূচক কণ্ঠে বলল, আপনি আবার আমার বাড়িতে কেন? আপনাকে বলেছিলাম না আমার সামনে ভুল করেও আর কখনো আসবেন না। কথা কি কানে যায় না আপনার? আমি জানি স্যার, আপনি আমার উপর অনেক পরিমাণ রেগে আছেন, আর রেগে থাকাটাই স্বাভাবিক, কারণ আমি অনেক ভুল করে ফেলেছি। আমি এখানে আপনার সাথে কোনো ধরনের সিন ক্রিয়েট করতে আসিনি। আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কী কারণে ক্ষমা চাইছেন সেটা আগে বলুন। ওই দিন অধরাকে আর আপনাকে নিয়ে নোংরা মন্তব্য করার কারণে ক্ষমা চাইতে এসেছি। আপনি আমায় ক্ষমা করে দিন। হা হা। আপনারা নারীরা আসলেই পারেন না এমন কিছু নেই। দুম করে কাছে চলেও আসতে পারেন, আবার কোনো কথা না ভেবে দূরেও চলে যেতে পারেন। যাকে নিয়ে আপনি ওই মন্তব্যগুলো করেছেন সেই মানুষটি আর এখানে নেই, চলে গেছে। ক্ষমা যদি চাওয়ার থাকে তবে তার থেকে চেয়ে নিন। মানে? অধরা হঠাৎ করে আবার কোথায় চলে গেল? আপনি দেখেননি ও কোথায় গেছে? আর তাছাড়া যেতেই বা দিলেন কেন? দেখুন মিস, আপনার ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুডে আমি নেই। দয়া করে আসতে পারুন। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে ধমকের সুরে কথাটা বলল। অয়নের ধমক খেয়ে ঈশা নিশ্চুপ হয়ে যায়। অয়নের মুড এখন ভালো নেই। অয়নকে কিছু বলা থেকে না বলাটাই উত্তম। ঈশা অয়নের রুম থেকে বেরিয়ে চলে যায়। অয়ন নিজের রুমের দরজা বন্ধ করে ওয়াইন পান করছে আর অধরার কথা ভাবছে। যে যেতে চায় তাকে আটকে রাখার ক্ষমতা কারোর থাকে না। অয়ন হয়তো চেষ্টা করতে পারত অধরাকে খুঁজে বের করার, তবে সেই চেষ্টা করার থেকে না করাটাই উত্তম। অধরা তার থেকে পালিয়ে গেছে, ওকে খোঁজার চেষ্টা করাটা নিছক বোকামি মাত্র। দেখতে দেখতে কেটে যায় 1টি মাস। 1টি মাস ধরে অয়নের সাথে অধরার কোনো যোগাযোগ হয়নি। সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু। আগামীকাল অয়ন আর ঈশার বিয়ের তারিখ ঠিক হয়েছে। এই 1টি মাস অয়নের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। পরিবারকে সন্তুষ্ট করতেই অয়ন বাধ্য হয় ঈশাকে বিয়ে করতে। অয়ন ঈশাকেও অনেক বোঝানোর চেষ্টা করে যে এই বিয়েটা হতে পারে না। তবে ঈশা তো অয়নের কোনো কথাই বোঝার চেষ্টা করছে না। যাই হয়ে যায় অয়নকে তার চাই। গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে। অয়ন নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। ফ্রেশ হয়ে নিজের বিছানায় বসতেই অয়নের ফোনে কল চলে এলো। অয়ন ফোনটা হাতে নিয়ে দেখলো ঈশা কল করেছে। অয়ন প্রথমবার কল পিক করলো না। ঈশা আবারও কল দিল।
অয়ন মুখটা গম্ভীর করে কলটা পিক করতে উপাস থেকে ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, কি করছেন এখন? এই তো ফ্রেশ হয়ে বসে আছি। কেন? না, আপনার সাথে আমার একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? আসলে আমি আপনাকে আপনি থেকে তুমি করে বলতে পারি কি? অয়ন ঈশার কথাটা খানিকটা নিশ্চুপ থেকে বলল, বলো, সমস্যা নেই। আই লাভ ইউ। আমার চাওয়া পাওয়া বলতে শুধুমাত্র তোমার ভালোবাসাটাই চাই। প্লিজ একটু ভালোবাসা দিও আমায়। দেখো ঈশা, সবটা জানার পরও যদি এমন বাহানা করো তবে আমার আর কিছু বলার থাকে না। তুমি খুব ভালো করেই জানো আমার হৃদয়ের সবটা জুড়ে কার বিচরণ। তবুও অযথা কথা বাড়িয়ে যাচ্ছ কেন? সত্যি অয়ন, অধরার মতো ভাগ্যবতী নারী হবার লোভ আমি সামলাতে পারি না। বড্ড হিংসে হয় ওকে নিয়ে। কি এমন করেছে তোমায় যার কারণে এখনো তোমার মাঝে জায়গা করে আছে? এটাই ভালোবাসা, যার কোনো যুক্তি দিয়ে প্রকাশ করা যাবে না। রাতে আরো অনেক সময় ধরে কথা বলার পর অয়ন কলটা কেটে দিল। অয়নের পরিবার জানে অয়ন আর ঈশার বিয়ে হচ্ছে, তবে তারা এটা জানে না যে তাদের সন্তানের মনের মধ্যে এখনো অন্য কেউ বসে আছে। অয়ন বিছানায় শুয়ে পড়ে মাথার উপর ঘুরতে থাকা পাখার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আজ কেন জানি অধরাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে তার। বুকের মাঝে সৃষ্টি হয়ে আছে এক গভীর ক্ষত। এই ক্ষতটা যেন অয়নকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। একটিবার অধরাকে দেখতে পাওয়ার নেশায় অয়ন পাগল প্রায় হয়ে আছে। সারা রাত অয়ন দুটি চোখের পাতা এক করতে পারল না। আগামীকাল অয়ন অন্য কারোর হয়ে যাবে। চিরদিনের জন্য নতুন এক সম্পর্কে মায়া বাঁধা পড়বে সে। হয়তো একটু একটু করে অধরার জায়গাটা অন্য কেউ দখল করে নেবে। তবে সত্যি কি ভালোবাসার মানুষটির জায়গা কখনো অন্য কেউ দখল করতে পারে? ভোর হতে অয়ন বিছানা থেকে উঠে পড়ল। আজ তার অনেক কাজ। ফ্রেশ হতে হবে, রেডি হয়ে ঈশার বাড়ি যেতে হবে। বিয়ের অনুষ্ঠান ঈশার বাড়িতেই আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। নতুন বরের সাজে অয়নকে দেখতে অসাধারণ লাগছে। আশেপাশে থাকা সবাই প্রচন্ড খুশি আজ অবশেষে অয়নের বিয়ে হতে চলেছে। অয়ন বরের আসনে বসার সাথে সাথে হঠাৎ করে একজন লোক অয়নের দিকে ছুটে গিয়ে এগিয়ে এলো। লোকটি অয়নের কানের কাছে ফিসফিসিয়ে কিছু বলার পর অয়ন তাকে চলে যেতে বলল। অয়ন নিশ্চুপ হয়ে ঠায় বসে আছে। ওইদিকে ঈশাকে নববধূ রূপে বেশ সময় নিয়ে সাজানো হলো। ঈশা যদিও জানে না অয়নের থেকে ভালোবাসা সে পাবে কি পাবে না, তবে ঈশা অয়নের মনের মধ্যে জায়গা করে নিতে উঠে পড়ে লাগবে। ঈশার একতরফা ভালোবাসাকে দুতরফা করেই ছাড়বে সে। ঈশাকে সাজিয়ে গুছিয়ে অয়নের সামনে নিয়ে আসা হলো। অয়ন মাথাটা নিচু করে বসে আছে। ঈশার দিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ঈশা অয়নের পাশে এসে বসলো। ঈশা লক্ষ্য করলো তার হবু স্বামীর দৃষ্টি তার উপর পড়ছে না। ঈশা অনেক আশা করে এসেছে। সে ভেবেছে হয়তো তার স্বামী তার দিকে তাকিয়ে নিজের দৃষ্টিকে আর ফেরাতে পারবে না। অথচ এমন কিছুই তার সাথে হলো না। ঈশারও মনটা খারাপ হয়ে যায়। ঈশা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কি হলো অয়ন? এমন করে মুখ গোমড়া করে রেখেছো কেন? কত লোক আছে এখানে। আজকের জন্য হলো একটু মুখে হাসি রাখো প্লিজ। দেখো ঈশা, আমি কখন হাসবো আর কখন কাঁদবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমার পার্সোনাল কিছু নিয়ে তুমি কিছু না বললে আমি খুশি হব। বলবো না। তবে শুধুমাত্র আজকের জন্য আমার কথাটা শোনো প্লিজ। মেজাজটা খারাপ আছে আমার। দয়া করে আর খারাপ করো না। দেখো, আবার এমন যেন না হয় যে বিয়েটা মাঝপথেই থেমে যায়। অয়নের কথাটা শুনে ঈশার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঈশা আর কোনো শব্দ করল না। অয়নও নিজের মতো করে বসে আছে। অধরার কথা মাথায় চেপে বসে আছে তার। ভীষণ মনে পড়ছে অধরার কথা। মেয়েটি রাগ করে কোথায় চলে গেল? একটিবার কি অয়নের কথা তার মনে পড়ছে না? একটু কি আসতে পারে না অয়নের কাছে? অয়ন অধরার ভাবনায় মগ্ন হয়ে আছে। ওইদিকে বিয়ের সময়ও এগিয়ে এসেছে। এখনই অয়ন আর ঈশার বিয়ে পড়ানো হবে। কাজী সাহেব অয়নের পাশে বসে কিছু কথা বলল।
অতঃপর অয়নকে রেজিস্ট্রি কাগজে সাইন করতে দিল। অয়ন সাইন করতে কলমটা হাতে নিতেই কেন জানি অয়নের হাত থরথর করে কাঁপতে লাগলো। অয়নের চোখের সামনে যেন আঁধার নেমে আসছে। চোখের পাতার নিচে নোনা জল এসে ভিড় করেছে। এখনই হয়তো পলক ফেললেই টুপ করে পড়ে যাবে মাটিতে। অয়নের দিকে বিয়েতে আসা সকলেই তাকিয়ে আছে। সবাই বেশ কৌতূহলী হয়ে আছে। বিয়ে করতে এসে কোনো পুরুষের চোখের কোণে জল, এটা সত্যি একটু অবাক করা বিষয়। অয়ন পেনটা সাইডে রেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে তাকালো। অয়নের অশ্রুসিক্ত ছলছল চোখ জোড়া ভীষণ ব্যাকুল হয়ে একটা পরিচিত মুখকে খুঁজে চলেছে। অধরাকে খুঁজছে সে। অয়নকে থমকে যেতে দেখে ঈশা খানিকটা ভারী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাটক করতে এসেছো এখানে? সাইন করতে কি শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছো? বিয়ে যদি না করার হয় তবে এই নাটক করার কি আছে? ঈশার কথাটা শুনে অয়ন নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। আপন মনে অয়ন বিধাতার কাছে সাহায্য শক্তি প্রার্থনা করছে। শরীরে মনে হচ্ছে আগুন লেগে গেছে ঈশার কথায়। ঈশার কোনো কথাই অয়ন সহ্য হচ্ছে না। ঈশা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে তাকাতেই আচমকা দুম করে বসা থেকে উঠে পড়ল। অয়ন দুম করে বিয়ের আসর থেকে উঠে পড়তে সবাই চমকে যায়। ঈশা অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন নিজের জায়গা থেকে দুম করে নেমে পড়ল। দৌড়ে সামনে থাকা লোকগুলোর মাঝে গিয়ে চলে যায় অয়ন। অয়ন, কোথায় যাচ্ছ? আর কেনই বা এমন করছো? কেউ বুঝতে পারছে না। সবাই অয়নের দিকে দৃষ্টিপাত করে আছে। অয়ন দৌড়ে একদম সকলের পেছনে চলে আসে। ঈশার বাড়ি আসার পর থেকে অয়ন একটা জিনিস লক্ষ্য করেছে। এই সকলের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ রহস্যজনকভাবে এখানে এদিক ওদিক লুকিয়ে যাচ্ছে। অয়ন সেই রহস্যময় লোকটার কাছে এসে বলল, এই, আপনি কে? আপনার মুখ ঢেকে রেখেছেন কেন? আমি অনেক সময় ধরে আপনাকে লক্ষ্য করছি। আপনি আমায় ফলো করছেন, তাই না? মেয়েটি অয়নকে কিছু বলছে না। অয়নের দিক থেকে সরে যাওয়ার চেষ্টা করছে সে। অয়ন মেয়েটির পালিয়ে যাওয়ার চেষ্টা বুঝতে পেরে দুম করে মেয়েটির হাতটা ধরে ফেলল। এর মধ্যে অয়নের কাছে ঈশা ছুটে আসে। ঈশা অয়নের অন্য হাত ধরে নিচু স্বরে বলতে লাগলো, অয়ন, তুমি কি ঠিক আছো? পাগল হয়ে যাওনি তো? এত মানুষের মাঝে তুমি এখানে এসে এই মেয়েটাকে ধরে রেখেছো? চলো, আগে বিয়েটা হোক, তারপরে দেখবে এই মেয়েকে। শ্যাট আপ! আমি এখনই দেখবো এই মেয়েকে। এই মেয়ে, মুখের উপর থেকে চাদরটা সরাও বলছি। অয়ন, কন্ট্রোল ইউর সেলফ। বিয়ে করা বাদ দিয়ে গোয়েন্দাগিরি করা মোটেও তোমার স্যুট করছে না। চলো আমার সাথে। ঈশা কথাটা বলতেই অয়নের হাত ধরে টানতে লাগলো। অয়নের কথার মানে ঈশা বুঝতে পারছে না। ঈশার এমন আচরণে অয়নের রাগ উঠে যাচ্ছে। অয়ন রেগে গিয়ে ঈশার হাত থেকে নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। অয়ন নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বেশ শক্ত গলায় বলল, তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? বলছি না, বিয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই মেয়েটার মুখ দেখা। কথা কি কানে যায় না? অয়ন, তুমি আমায় সকলের সামনে অপমান করছো, এই ছিল তবে তোমার মনে? শ্যাট আপ! তোমার সাথে বাজে বিষয় নিয়ে তর্ক করার কোনো সময় আমার নেই। অয়ন কথাটা বলতে সামনে থাকা মেয়েটার মুখের উপর থেকে চাদরটা এক হাঁচকায় টেনে খুলে ফেলল। মেয়েটার মুখের উপর থেকে চাদরটা সরে যেতে অয়ন চমকে উঠল। অয়ন দেখতে পেল অয়নের সামনেই দাঁড়িয়ে আছে অধরা। অধরার চোখে নোনা জল। অয়ন অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, অধরা, তুমি এখানে? সরি স্যার, আপনার বিয়েতে আসাটা আমার উচিত হয়নি, তবে নিজের বেহায়া নির্লজ্জ মনটাকে আটকে রাখতে পারিনি। জীবনে শেষবারের জন্য আপনাকে দূর থেকে একটু খুশি দেখার জন্য ছুটে এসেছি। অধরার কথাটা বলতেই কান্না করতে লাগলো। ঈশা অধরার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। শেষ সময়ে এসে অধরা আবারও ঈশার থেকে অয়নকে কেড়ে নিতে চেষ্টা করছে। ঈশা নিজের রাগকে সামলাতে পারল না। দুম করে অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অধরার চুলগুলো দুম করে নিজের মুষ্টিবদ্ধ করে নেয় সে। অধরাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে ঈশা বলতে লাগলো, তোর মতো নির্লজ্জ মেয়ে আমি আর দুটো দেখিনি। একবার এই ছেলের মন ভেঙে দিয়ে আবার এসেছিস নাটক করতে? তোর না বিয়ে হয়ে গেছে? একটা অপবিত্র মেয়ে হয়ে বারবার অয়নের কাছে আসতে চাস কেন?
ঈশা, আমার লাগছে, ছেড়ে দাও। আমি তোমাদের বিয়ে আটকাতে আসিনি। আমি একটু অয়নকে দেখতে এসেছি। প্লিজ ছাড়ো আমায়। দেখতে এসেছিস নাকি করতে এসেছিস সেটা আমি ভালোই বুঝতে পারছি। তোকে তো আজ আমি। ঈশা রাগে গজগজ করতে করতে অধরার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিতে হাত উপরে তুলল। অয়ন দুম করে এসে ঈশার হাত ধরে ফেলল। ঈশার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ঈশাকে নিজের দিকে মুখোমুখি করে অয়ন সজোরে ঈশার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ঈশার গালে থাপ্পড় পড়তেই সকলে চমকে উঠল। অয়ন রাগে গজগজ করতে করতে বলল, নির্লজ্জ, অধরা নয়, বরং তুমি নিজে। বারবার বলার পরও তুমি অধরার জায়গাটা দখল করতে চলে এসেছো। আমি অধরাকে ভালোবাসি, আর ওকে নিয়েই সারা জীবন থাকতে চাই, তোমায় নিয়ে নয়। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। ঈশা কথাটা শুনতে অয়নের দিকে দৌড়ে এসে অয়নের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসি বলে বারবার তোমার কাছে ছুটে এসেছি অয়ন, বুঝলে না আমার মনটা। এই প্রতারক রাস্তার মেয়েটা একবার তোমায় ঠকিয়েছে, এখন আবার এসেছে তোমায় ঠকাতে। ওর ছলনায় ভুলে গিয়ে আবারও তুমি প্রতারিত হবে। কথাটা মিলিয়ে নাও মিস্টার অয়ন চৌধুরী। প্রতারণা করেনি অধরা, আমার থেকে বেশি ওর পরিবারকে গুরুত্ব দিয়েছে, যার ফলাফল ও নিজের চোখে দেখেছে। অধরা একটা বিয়ে নয়, হাজারটা বিয়ে হয়ে গেল, আমি ওকে ভালোবাসি, আর তাকেই আমার চাই। ঈশা কান্না করতে করতে অয়নের সামনে দিয়ে দৌড়ে চলে যায়। অয়ন অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা কান্না করছে অয়নের সামনে দাঁড়িয়ে। ভুল সিদ্ধান্ত মানুষের দ্বারাই হয়, কারণ মানুষ ভুল করে, তবে একবার। যদি মানুষ ভুল না করতো তবে সে আর মানুষ থাকতো না। অধরাও ভুল করেছে, তার পরিণামে যথেষ্ট অবহেলা অপমান সহ্য করেছে সে। একটা মানুষের উপর প্রতিশোধ তখনই নেওয়া যায় যখন তাকে ঘৃণা করা হয়। ভালোবাসায় ঘৃণার ঠাঁই নেই, ভালোবাসা ক্ষমা করা শেখায়। অয়ন অধরার দিকে এগিয়ে আসলো কিছুটা। অধরা অয়নের চোখের দিকে তাকিয়ে দৌড়ে এসে নিজের মাথাটা অয়নের বুকের সাথে চেপে ধরল। অয়ন আলতো করে অধরাকে জড়িয়ে ধরতে অধরা কান্না করে অয়নের পাঞ্জাবি ভেজাতে ব্যস্ত হয়ে উঠল। প্রিয়জনকে অন্য হয়ে যেতে দেখতে কতটা কষ্ট বুকে এসে আঘাত করে সেটা আজ অধরা ভালোই বুঝতে পেরেছে। অয়ন অধরার কান্না থামানোর চেষ্টা করছে, তবে অধরা থামছে না। অয়ন অধরার কপালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, এই পাগলি, ভালোবাসি তো, আর কান্না করে না। সারা জীবন আপনার পাশে থাকতে দেবেন তো স্যার? উহ, আমি আপনার পাশে থাকবো ম্যাম, তাও সব সময়, একদম মৃত্যুর আগে অবধি। অয়ন অধরাকে জড়িয়ে নিল নিজের বাহু ডোরে। অধরার ভুলের মাসুল অবশেষে শেষ হলো। অনেক কষ্ট গিয়েছে মেয়েটার উপর দিয়ে। নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করলে হয়তো বুঝতে পারবেন। ভালোবাসা এটা একটা নিছক শব্দ নয়, এটা একটা অনুভূতির নাম, যেটা কখনো অস্বীকার করা যায় না। ভালোবাসায় হাজারটা বাধা আসবে। প্রিয়জনকে আপন করে পাওয়াটা কি এতই সহজ নাকি? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, প্রিয়জনকে আঁকড়ে ধরতে হবে। একটা কথা মনে রাখবেন, পরিবার আপনাকে সুখী দেখতে চায়। ভালোবাসার মানুষটি যদি হয় বিশ্বাসযোগ্য, তবে আপনি সুখী। সো পরিবারের জন্য প্রিয়জনকে হারিয়ে ফেলা নিছকই বোকামি মাত্র। অয়ন অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকতে পারে। সমাপ্ত।